প্রথম অবস্থায় উচিত হচ্ছে, আমি যে জায়গাটা মনে করি, তত্ত্বাবধায়ক সরকারের সময়টুকু কতটুকু সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে সেটা এখনই নির্ধারণ করা উচিত। তারপরে সেই সময়ের মধ্যে কোন কোন সংস্কারগুলা ফিজিবল সময়টাই কিন্তু বলে দিবে এই সময়ের মধ্যে আমার এতটুকু পর্যন্ত করা যাবে। এখন সময়টাই যেহেতু নির্ধারিত হয় নাই, অতএব কতটুকু সংস্কার করা যাবে সেটা বলাটাও কিন্তু আমার পক্ষে খুব কঠিন। তারপরেও আমি বলবো যে বৈষম্যের যে জায়গাটা চলে আসছে স্লোগানের ভিতর দিয়ে, সেই স্লোগানের ভিতর দিয়ে এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি তাহলে এর নীতি ছিল না? আসলে বাংলাদেশে যে রুলস রেগুলেশন বিভিন্ন ক্ষেত্রে ছিল সেগুলা কিন্তু ছিল। প্রশ্নটা হচ্ছে সংস্কারের চেয়ে আমরা নীতি মানি না। ধরেন আমি যদি বলি বাংলাদেশের আর্থিক সংস্কারটাকে কেন বেশি জোর দেওয়া হচ্ছে, বিকজ আর্থিক খাতটা খুবই ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ভঙ্গুর অবস্থার জন্য কি সংস্কার দরকার? আসলে আমি মনে করি সেটা কোনো পক্ষে খুব বেশি সংস্কারের কিন্তু প্রয়োজন হয় না। বিষয়টা হচ্ছে আমার যে আইন ছিল, আমার যে প্রবিধি ছিল, আমার যে নিয়ম কানুন ছিল, সেগুলাকে মানা হয় নাই, উপেক্ষা করা হয়েছে। সেই জায়গাটাই দেখেন, বিভিন্ন ব্যাংক থেকে যে লোন নিয়ে আজকে যে খেলাপি ঋণের ইতিহাস তৈরি হচ্ছে 2 লাখ কোটি টাকার উপরে, সেই খেলাপি ঋণগুলা কেন হচ্ছে, কিভাবে গিয়েছে, সেগুলা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ দেয় এবং সেন্ট্রাল ব্যাংক কর্তৃক যে নিয়ম রয়েছে সেগুলাকেও কিন্তু উপেক্ষা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সংস্কার বলতে বুঝেন কি? সেই নীতিমালা তো আমরা আগেই মানি নাই। এখন নতুন নীতিমালা কি আমাদেরকে সেই মানানোর বিষয়টা কতটুকু বাধ্যবাধকতায় নিয়ে আসবে, সেটা কিন্তু প্রশ্ন থেকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, নিয়মের বাইরে কোনো কিছু করলে যদি পানিশমেন্ট না হয়, তাহলে তো মানুষ উচ্ছৃঙ্খল ভাবে নিয়ম ভাঙবে। বাংলাদেশের মূলত আমি যে জায়গাটা মনে করি সেটা হচ্ছে, আমাদের যে নিয়ম নীতি আইন রয়েছে সেই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল না। আইন ভেঙে আমরা সবসময় এই ধরনের কাজ করে অভ্যস্ত হয়ে যাচ্ছি, আর তার পানিশমেন্ট না থাকার কারণে আরো বেশি অভ্যস্ততায় পরিণত হয়েছে। আজকে যে 2 লাখ কোটি টাকার ঋণ খেলাপি, সেটা শুধু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নয়, তার আগে থেকেই কিন্তু ধীরে ধীরে যাত্রা শুরু হয়ে সেটা একটা পাহাড় সমান তৈরি হয়েছে। এখন প্রশ্ন যাচ্ছে যে কিছু মানুষের কাছে যখন বিশাল সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, তখন রাষ্ট্রের যে সূচক অর্থাৎ গিনি কোএফিসিয়েন্ট দেখি, সেটা আমাদেরকে কিন্তু উচ্চ বৈষম্যের দেশে পরিণত করছে। তখন আমাদের নিম্নবিত্ত এবং উচ্চবিত্তর মধ্যে মনে হচ্ছে বিশাল ফারাক। আরেকটা জায়গা হচ্ছে যে আমরা যখন বিশাল পরিমাণ কুঋণ অথবা ব্যাড লোনস অথবা খেলাপি ঋণ যাই বলি না কেন, সেই সমস্তগুলা যখন প্রকৃতপক্ষে ব্যবহৃত হচ্ছে না এবং সেগুলা যখন অর্থ পাচার হয়ে যাচ্ছে ডলার, তখন কিন্তু সেই ডলারের ক্রাইসিসও তৈরি হয়েছে। অতএব সেই সমস্ত দুর্নীতির কারণেই কিন্তু, দুর্নীতি করে যখন সহজে টাকা নিয়ে আসা হয়, তখন দেশে না রেখে মানুষ কিন্তু অর্থ পাচার করে। এই জন্যই কথা হচ্ছে যে আমাদের হচ্ছে সার্বিকভাবে আমি মনে করি যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনা, প্র্যাকটিস করা, এবং যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের জন্য প্রকৃতপক্ষে পানিশমেন্টের ব্যবস্থা করা। আরেকটা বিষয় গুরুত্ব দিতে হবে, আমাদের দেশে যে বিষয়টা আসে যে ব্যবসায়ীরা যখন বেশি মাত্রায় রাজনীতি করে, তারা যখন পার্লামেন্টে বসে, তখন তারা কিন্তু সেটাকে যেভাবে পুঞ্জীভূত করতে পারে, সেই জায়গাটুকু কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটা কিন্তু এক ধরনের সংস্কারে যাওয়া উচিত। বাংলাদেশে যেটা হয়েছে, বিগত কয়েকটা নির্বাচনের কথাই যদি চিন্তা করেন, পার্লামেন্টে কিন্তু আমরা ব্যবসায়ী বেশি দেখতে পাই। এই কারণেই কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়েছে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলা তারা তাদের নামে টিকে আছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা যদি তাদের দেনাগুলা পরিশোধ করে, তাহলে কিন্তু অনেক শিল্পই ভেঙে পড়বে, যেটা আবার পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দুভাবেই আমাদের এমপ্লয়মেন্টকে এবং জিডিপিকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। এইগুলা কিন্তু অনেক সময় রাজনীতিবিদ প্লাস ব্যবসায়ী, তারা কিন্তু রাষ্ট্রের
হুঙ্কার দেয় এইভাবে যে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলে কিন্তু দেশের আর্থিক ক্ষতি হবে, কিন্তু দেশকে যে শোষণ করে তারা এই ইন্ডাস্ট্রি গড়ে তুলে এমপ্লয়মেন্ট জেনারেশন ক্রিয়েট করেছে, সেই কথাটা কিন্তু তখন আর বলে না, বরং রাষ্ট্রকে একটা হুমকির মধ্যে ফেলে দেয়। অতএব সেই জায়গাটায় একটা লাগাম টানা উচিত যে রাজনীতিবিদ কিভাবে পার্লামেন্টে বসে সেটা যেন বসতে না পারে, তার জন্য কি ধরনের বিধিবিধান করা যায়, তখন কিন্তু অটোমেটিক্যালি এক ধরনের আমি বলবো যে সাম্যের মধ্যে চলে আসবে। আর আরেকটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা যদি বলেন, রাষ্ট্র সংস্কার আসলে প্রকৃতপক্ষে রাষ্ট্রের সবকিছুই আমি বলবো কি আইন নিয়ম কানুন সবকিছুই কিন্তু পজিটিভ। বিষয়টা হচ্ছে আমাদের আমি বলবো সেই জায়গার ক্ষেত্রেও যখন দেখেন সরকারি আমলারাই যখন অতিমাত্রা রাজনীতিভাবে বিভক্ত, কিন্তু আমলাতন্ত্র তো রাজনীতিকভাবে বিভক্ত করা উচিত হয় নাই, কিন্তু সেই কালচার এবং প্র্যাকটিসটা কেন হলো, সেই প্র্যাকটিসটা থেকে আসলে কিভাবে দূরীভূত করা যায়। এখন সে রাজনীতি করে বলে তাকে পানিশমেন্ট দিলেন, বিষয়টা হচ্ছে সে আরেকজনেও তো রাজনীতি তার আগে করতো, তাহলে তারেও তো পানিশমেন্ট হওয়া উচিত। অতএব বিষয়টা হচ্ছে তাদেরকে সাম্যের মধ্যে কিভাবে আনা যায়, যে এইটা যে আমি বলি যে গণপ্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসাবে তার কি করা উচিত এবং কি করা উচিত না, সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে তাদের কিন্তু কিছু নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিনারি রুলস রয়েছে। কথা হচ্ছে সেই রুলস গুলা কিন্তু প্রকৃতপক্ষে মানা হচ্ছে না, আর এই না মানার কারণেই কিন্তু হচ্ছে এখন আমি বলবো একটা সার্বিকভাবে বিশৃঙ্খল অবস্থাটাকে একটা শৃঙ্খলার মধ্যে, অর্থাৎ যার যা করা উচিত প্রত্যেকেই যদি তার নিজ দায়িত্বটা তার আইন অনুসারে প্রবিধি অনুসারে করে, তাহলেই কিন্তু দেশ ঠিক হয়ে যায়। সেই জায়গাটার বড় অভাব আমার মনে হয়। এই জায়গাটার দিকে যদি রাষ্ট্রের ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু আসলে রাষ্ট্রের অঙ্গ সংগঠনগুলো মিলেই, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো মিলেই কিন্তু একটা রাষ্ট্র। অতএব সেই প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক নর্মস গুলা রয়েছে সেগুলা যদি ভালোভাবে প্রতিপালন করা হয়, তাহলে আমার মনে হয় একটা দেশ সুন্দর হয়ে যেতে পারে।